নমস্কার, আমি অরিন্দম ভকত অরিস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি আমরা পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 11 নিয়ে। আমাদের আগে 10টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, আজকে আমাদের 11 নম্বর প্র্যাকটিস সেট। ঠিক আছে, আসি প্রথম কোশ্চেনে। কি বলেছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। আচ্ছা, ছাড় দিয়েছে, তার মানে এটা ক্রয় মূল্য হবে না, একটু কারেকশন করে দিবে, এটা লিখিত দাম হবে। এটা ক্রয় মূল্য হবে না, এটা লিখিত দাম হবে। এটা ক্রয় মূল্য না, এটা লিখিত দাম হবে, মার্কেট প্রাইস। লিখিত দাম হবে, মার্কেট প্রাইস হবে। ঠিক আছে, কারণ ছাড় সব সময় মাথায় রাখবে লিখিত দাম বা মার্কেট প্রাইসের ওপর হয়। তাহলে কি বলেছে, একটি সেলাই মেশিনের লিখিত দাম বা মার্কেট প্রাইস 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দিয়েছে। তাহলে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? একটা সেলাই মেশিন আছে, ওখানে লেখা আছে দাম 800 টাকা, দোকানদারের কাছে আমি নিতে গেলাম, দোকানদার বলছে ঠিক আছে তোমাকে 15% ছাড় দিলাম। আমি বলছি না, আমি হবে না। বলে না ঠিক আছে, তাও আরেকবার তোমাকে 15% দেওয়ার পর যে দামটা দাঁড়িয়ালো, বললো তার উপরে আবার 10% ছাড় দিলাম। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ এবার নেব। তাহলে বলছে আমাকে ক টাকায় বিক্রি করলো বা আমি ক টাকায় কিনলাম, সেটা আমাকে সেই দামটা বের করতে হবে। তো দেখো তো কত ছিল লিখিত মূল্য, 800 টাকা লিখিত মূল্য ছিল। ঠিক আছে, আমি কত পার্সেন্ট ছাড় পেয়েছি প্রথমে? 15%। আচ্ছা, 15% ছাড় পাওয়া মানে কি, যদি 100 টাকা লেখা থাকে, যদি 100 টাকা লেখা থাকে, তাহলে আমি জিনিসটা নিয়েছি কয় টাকায়? 85 টাকায় না? লেখা ছিল 100 টাকায়, আমি নিয়েছি 85 টাকায়। 100 টাকা লেখা ছিল, নিয়েছি 85 টাকায়। ঠিক আছে, তাহলে 15% ছাড় হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। 10% ছাড় দেওয়া মানে 100 টাকা লেখা থাকলে 90 টাকায় নিয়েছি। 100 টাকা লেখা থাকলে 90 টাকায় নিয়েছি। তাহলে আলটিমেট লেখা ছিল 800 টাকা, তাহলে ক টাকায় নেবো? ইন্টু 800। কি বললাম, 15% ছাড় দেওয়া মানে 100 টাকা লেখা থাকলে 85-তে নিয়েছি, আবার 10% দিয়েছি মানে 100 থাকলে 90 নিয়েছি, তাহলে 800 থাকলে কততে নেব? ইন্টু 800। দেখো কেটে দিই, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 17, 5 17 85, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে 4 হবে, হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? 17 ইন্টু 4, 17 ইন্টু 4 করলে 68, 68 ইন্টু 9, 68 ইন্টু করে দেবো 9, তাহলে 8 9 72, 2 হাতে 7, আর এদিকে হয়ে গেল 61, 54 61 61। তাহলে 612 টাকা ছিল বিক্রিত দাম। তাহলে বিক্রিত দাম কত ছিল? অপশন নাম্বার ডি। প্রত্যেকটা স্যার WBSI 2018 কোশ্চেন। ঠিক আছে, মার্কগুলো দেওয়া হয়নি, সালগুলো লেখা হয়নি, প্রত্যেকটা তাই। তাহলে কত টাকা? 612 টাকায় আমি জিনিসটা কিনেছিলাম। বোঝা গেল কত টাকায় কিনেছিলাম, সরি ক টাকায় বিক্রি করেছিলাম? 612 টাকায় দোকানদার বিক্রি করেছিল জিনিসটা। বিক্রিত মূল্য হচ্ছে 612 টাকা। কেউ সাকসেসিভ ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারো, যে 15% ছাড় দিয়েছি আবার 10% ছাড় দিয়েছি, তাহলে টোটাল ছাড় কত হবে? -15 -10 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 15 ইন্টু 10/100, এভাবেও করতে পারো। আমার দরকার নেই, বড় হয়ে যাবে, তার থেকে আমার এটাই ছোট হবে। বোঝা গেল? চলে আসি আমরা পরের অঙ্কে। বলছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, একটা সংখ্যা আছে x ধরে নিলাম, একে দ্বিগুণ করলাম, দ্বিগুণ করে 9 যোগ করলাম, 9 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, তাহলে এই সংখ্যাটা পাওয়া গেল। সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, এই সংখ্যাটা যেটা পাওয়া গেল, একে যদি 3 গুণ করা হয়, একে যদি 3 গুণ করে দেওয়া হয়, তবে তা 75 হয়, তবে তা 75 হয়, তবে তা 75। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত? আমাকে সংখ্যাটা বের করতে দিয়েছে। দেখো 3 দিয়ে কেটে দিই, 3 25 75, তাহলে 2x + 9 = 25, তাহলে 2x = কত হবে? 25 থেকে 9 বাদ, 9টা এদিকে যোগ ছিল ওইদিকে গেল, বিয়োগ হয়ে গেল, তাহলে 2x সমান হয়ে গেল 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16। তাহলে x সমান কত হবে? x সমান 8। তাহলে x সমান কত হলো? x সমান দাঁড়ালো 8। তাহলে সংখ্যাটি কত ছিল? অপশন সি 8। অপশন সি 8 হয়ে গেল সংখ্যাটি। ঠিক আছে, দেখ 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ এবং জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কতটা জল মেশালে দুধ ও জলের পরিমাণ 8:5 হবে? তাহলে সেম এর মিশ্রণের অঙ্ক আমরা আগেও করেছি।
তাহলে আমরা কি করব দেখো তো, অঙ্কটা আমি দুধ ধরেও করতে পারি, জল ধরেও করতে পারি। ধরে নাও জল ধরে করছি, তাহলে একদিকে কি লিখলাম, একদিকে লিখলাম মিশ্রণ, আর একদিকে লিখছি কতটা যুক্ত করা হচ্ছে বা অ্যাড করা হচ্ছে। যেহেতু জল ধরে করছি অঙ্কটা, আমরা সব হিসাব জলের লিখবো। দেখো তো প্রথমে মিশ্রণে জল কতটা ছিল, দুধ জল অনুপাত 10:3, তার মানে 13-র মধ্যে 3 ছিল জল। তাহলে আমি যেহেতু জল ধরে করছি, জল কতটা ছিল, 3/13 ছিল, এটাই তো ছিল। পরে কি অ্যাড করেছি দেখো তো, আর কত লিটার জল মেশালে, তার মানে পরে করে যেটা অ্যাড করছি পিওর জল, তাহলে পরে করে যেটা অ্যাড করছি সেখানে জল কত হবে, পিওর জল, তার মানে 1 জল হয়ে গেল। প্রথমে জল কতটা ছিল, 3/13 ছিল, যেটা অ্যাড করছি ওটা পিওর জল, তাহলে যেটা অ্যাড করছি ওখানে জলের কত হবে, 1/ভাগ পুরোটাই জল। ফাইনালি জল কতটা হয়েছে, দুধ জল অনুপাত 8:5, মানে 5/13 হয়েছে। 8×5 = 13, তাহলে 5/13 হয়েছে। কোনাকুনি বিয়োগ করে দাও, 1 থেকে 5/13 বাদ দিচ্ছি, কত হবে, 8/13। 5/13 থেকে 3/13 বাদ দিলে কত হবে, 2/13। বাদ দিয়ে দিলাম, দেখো নিচে 13 কেটে গেল, তাহলে কত অনুপাত হলো, 8:2। আমার অনুপাত দাঁড়িয়ে গেল 8:2। আমাকে কি বের করতে দিয়েছে, কি আচ্ছা, 65 লিটার জলে কতটা জল মেশাতে হবে, 65 লিটার জল মিশ্রিত একটা দুধ লবণের মিশ্রণে আমাকে কতটা জল মেশাতে হবে। দেখো তো 8, আমার কাছে কি দাঁড়ালো, 8 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে কতটা অ্যাড করেছি, 2 লিটার না। আমার কাছে মিশ্রণ যদি 8 লিটার থাকে, কতটা অ্যাড করেছি, 2 লিটার। কোশ্চেনে বলেছে না মিশ্রণ আছে 65 লিটার, তাহলে আমি বলতে পারি না 8 = 65, 8 = 65। 8 = 65 মানে কত গুণ করেছি, 65/8 গুণ করেছি। 1 = 65/8, তাহলে 2 = কত হবে, 2 = 2 এর সাথে গুণ হয়ে যাবে 65/8, তাহলে গুণ করলে কত হবে, 65/4। 8 দিয়ে 2 কেটে গেল, 4 হলো, 65/4। দেখো অপশন দেখো, দেখো 16 পূর্ণ 1/4, 4 ষোলো 64, একে 65/4, তাহলে অপশন হয়ে গেল অপশন নাম্বার এ। বোঝা গেল কি বললাম, আরেকবার বলে দিচ্ছি। দুধ জলের অনুপাত মিশ্রণ দিয়েছে, আমি অঙ্কটা জল ধরেও করতে পারি, দুধ ধরেও করতে পারি। আমি এখানে জল ধরে করলাম, একদিকে লিখলাম কতটা মিশ্রণ ছিল, একদিকে লিখলাম কতটা অ্যাড করা হয়েছে। কতটা, দেখো যেহেতু জল ধরে করছি, যা হিসাব হবে জলের ওপরে হবে। তাহলে প্রথমে মিশ্রণে জল কতটা ছিল, 3/13 ছিল, 10 আর 3 = 13, 13-র মধ্যে 3 ছিল, 13-র মধ্যে 3 ছিল। যে কি অ্যাড করেছি, ওই মিশ্রণে জল অ্যাড করেছি, তার মানে যেটা অ্যাড করেছি সেই অ্যাডে জলের পরিমাণ কত, একদম পিওর 100%, মানে এক জল আছে। ফাইনালি কতটা জল হয়েছে, 8:5, মানে 8×5 = 13, 13-র মধ্যে 5 জল হয়েছে, 13-র মধ্যে 5 জল হয়েছে। 1 থেকে বাদ দিলাম 8/13, এটা বাদ দিলাম 2/13, 13 কেটে গেল, 8:2। তার মানে 8 লিটার মিশ্রণ থাকলে 2 লিটার অ্যাড করা হয়েছে। 8 লিটার মিশ্রণ থাকলে 2 লিটার অ্যাড করা হয়েছে। কোশ্চেনে বলেছে না 65 লিটার মিশ্রণ আছে, তাহলে 8 = 65, 1 = কত হবে, 65/8। 8 সমান যদি 65 হয়, 65 হয়, তাহলে 1 = 65/8 হবে। তাহলে 2 সমান কত হবে, 2 × 65/8, তাহলে 65/4, 65/4। তাহলে অপশন দেখো, অপশন নাম্বার এ। চলে আসি আমরা পরের অঙ্কে, 4 নম্বর। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাদের যোগফল 121। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, কি x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 5, 6, যা ইচ্ছা একটা আছে কিছু। বলছে এদের অঙ্কদ্বয় কি বলেছে তারা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয়, এদেরকে স্থান পরিবর্তন করে দেব। তাহলে যে সংখ্যাটা প্রাপ্ত হবে, এই দুটো সংখ্যার যোগফল, 121। তাহলে সংখ্যা, আচ্ছা আরেকটা বলে দিয়েছে, সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হচ্ছে 3, মানে x y এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে আমাকে সংখ্যাটা কত বের করতে হবে। বোঝা গেল কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, ওকে যদি উল্টে দিই তাহলে যে সংখ্যাটা দাঁড়ায়, এই দুটোর যোগফল হচ্ছে 121 এবং অঙ্কগুলির পার্থক্য হচ্ছে 3। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত। দেখো এই টাইপের অঙ্ক আমরা চেষ্টা করবো অপশন টেস্ট করার। দেখো তো প্রথম কথা হচ্ছে অঙ্কগুলির পার্থক্য হচ্ছে 3, তার মানে আমাকে দেখতে হবে কোন অপশনে অঙ্কগুলির পার্থক্য 3 আছে। দেখো তো 8 আর 5 এর পার্থক্য 3, তার মানে এটা ঠিক আছে। 6 3 এর পার্থক্য 3, এটাও হতে পারে। 7 4 এর পার্থক্য 3, এটাও হতে পারে। 9 6 এর পার্থক্য 3, এটাও হতে পারে। তার মানে এই 3 পার্থক্য অনুযায়ী আমার 4টা অপশনই হতে পারে।
এবার কি বলেছে, এটা যদি সংখ্যা এটা হয় তাহলে একে উল্টে দিলে কি হবে, দেখো তো 58 হবে না। এবার আমাকে দেখতে হবে এই দুটোর যোগফল 121 কিনা। দেখো তো 8 আর 5 13, 3 হচ্ছে, আমাকে ইউনিট ডিজিট তো 1 হবে, 8 আর 5 13, 3 হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে না। চলে আসি 63, একে উল্টে দিলে কত হবে 36, তাহলে 6 আর 3 কত হয় 9, আছে কত 1, মানে এটা হবে না। 74 উল্টে দিলে কত হবে 47, তাহলে 7 আর 4 11, দেখো 1 আসছে মানে হতে পারে, 1 আছে হতে পারে। হাতে থাকলো কত 1, 7 4 11, 11 1 12, মিলে গেছে, দেখো মিলে গেছে, তার মানে অ্যান্সার হয়ে গেল সি। যদি আমি ডিটাও দেখতাম, চেক করতাম, তাহলে এটা 69 হতো, এর উল্টা দেখো 9 6 15, 5 আসতো, তার মানে হতো না। বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। অপশন সি হয়ে গেল অ্যান্সার। চলে আসি পরের অঙ্কে। সরল দিয়েছে, সরল দিয়েছে, একটা সরল করতে দিয়েছে। আমরা সরলগুলো কিভাবে করব? আমরা সরলগুলো কিন্তু প্রথম ব্র্যাকেট একদম ভিতর থেকে করতে করতে বাইরে আসবো, ঠিক আছে? তোমরা সবাই সরল করতে জানো, ছোটবেলা থেকে শিখে এসেছো সরল করা। দেখো 9 ভাগ, সরল কিন্তু একটু বড় হবে, কিছু করার নেই, ঠিক আছে? 5 8 40, একে 41/5 মাইনাস 4 একে 4 আর 3 7, আমি শুধু ভেঙে রেখে দিচ্ছি, ভাগ 3/4 প্লাস 6 মাইনাস 3 5 15, 3 18/5 প্লাস 3 একে 3 আর 2 5/3। এই তো গল্প। 9 ভাগ 41/5 মাইনাস 7/4। আমি করব কি, আমি একদম শেষ থেকে করতে করতে আসবো, ঠিক আছে? 7/4 ভাগ 3/4 প্লাস, দেখো এটা যদি করি লসাগু কত হবে, 5 আর 3 এর লসাগু 15, তাহলে আমার লসাগু হয়ে গেল 15, 15 হয়ে গেল লসাগু। আচ্ছা এই নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 15 কে ভাগ করলাম 15, 6 15 90 90 মাইনাস 5 দিয়ে 15 কে ভাগ করলাম 3 3 18 54 54 প্লাস 3 5 15, 5 5 5 25, এই হয়ে গেল গল্প। নেক্সট দেখো 9 ভাগ 41/5 মাইনাস 7/4 3/4, ঠিক আছে? প্লাস কত হচ্ছে 90 আর 25 যোগ করলে কত হয়, 90 আর 25 যোগ করলে কত হয়, 90 10 100 115, 115 থেকে বাদ দিচ্ছি 54, 115 থেকে বাদ দিব 54, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 11 থেকে 5 বাদ দিলে হবে 6, 61, ঠিক আছে? তাহলে ওপরে হয়ে গেল 61, ওপরে হয়ে গেল 61, নিচে আছে 15। ধাপে ধাপে করতে করতে আসবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? হয়ে গেল। চলে আসি 41/5। দেখো এখানে আছে, দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার আসবো আমরা দ্বিতীয় বন্ধনীর কাজে। এবার এখানে ভাগ আছে, এখানে যোগ আছে, আগে কার কাজ হবে, ভাগের কাজ হবে, তাহলে আগের ভাগের কাজটা করে নিই। 7/4, তাহলে ভাগ আছে, ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, উল্টে গেলে 4 হয়ে গেল উপরে, 3 হয়ে গেল নিচে, প্লাস 61/15। দেখো 4 4 কেটে গেল, 4 4 কেটে গেল, কি পড়ে থাকলো 7/3, পড়ে থাকলো 7/3। তাহলে এই কাজটা এবার করে নি, এখানে 7/3, এখানে 61/15, লসাগু করলে হয়ে গেল 15, 3 দিয়ে 15 কে ভাগ করলাম 5, 5 7 35, 35 প্লাস 15 15 করলে 1, 1 দিয়ে 61 কে গুণ করলাম 61। এই তো গল্প। মুছে দিই ওপরে, মুছে দিলাম। দেখো তাহলে কি দাঁড়ালো, 9 ভাগ 41/5 মাইনাস 35 আর 61 যোগ করলে কত হবে 96, 96/15, 96/15, 96 দেখো 35 আর 61 যোগ করলাম 96, 96/15, এই হয়ে গেল 9 ভাগ 15 লসাগু, 5 আর 15 লসাগু 15 হলো,
5 দিয়ে 15কে ভাগ করলাম 3, 3 দিয়ে 41কে গুণ করলাম কত হবে? 3 4 হচ্ছে 120, 123, 123 মাইনাস 96। 123 থেকে 96 বাদ কত হবে? 123 থেকে 96 বাদ দিলে 27, 27 ভাগ 15। ঠিক আছে, ভাগ করে দিই 9, ভাগটাকে গুণ করে দিলাম তাহলে এটা উল্টে যাবে 15/27, 9 দিয়ে কেটে দিলাম 3, 3 দিয়ে 15কে কেটে দিলাম 5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5। অ্যান্সার হয়ে গেল 5, অপশন নাম্বার সি অ্যান্সার হয়ে গেল 5। ঠিক আছে, একদম ভেতর থেকে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। যদি কোথাও একসাথে যোগ গুণ ভাগ থাকে, আগে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে, তারপরে যোগ বিয়োগের কাজ হবে। ঠিক আছে, হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলেছে, একজন মুদি পরপর 5 মাস 6435 টাকা, 6927 টাকা, 6855 টাকা, 7230 টাকা এবং 6562 টাকার জিনিস বিক্রয় করেন। ঠিক আছে, 5 মাসে 5টা তার ইনকাম হয়েছে। ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি 6500 টাকা হবে। এবার বলেছে 5 মাসে 5 রকম বিক্রি করেছে, 6 নাম্বার মাসে আমি কত টাকার বিক্রি করব যাতে করে আমার গড়ে 6 মাসের বিক্রি 6500 টাকা হয়। আমরা নর্মালি কি করতে পারি, দেখো তো 6500 টাকা 6 মাসের গড় বিক্রি, তাহলে টোটাল কত হবে? 6500 × 6, টোটাল 6 মাসের বিক্রি হয়ে গেল। তার মধ্যে 5 মাসের বিক্রি দাম দেওয়া আছে, এটাকে যোগ করব, আমি 5 মাসের টোটাল দাম পেয়ে যাব। তাহলে এটা থেকে যদি ওটা বাদ দিয়ে দিই তাহলে আমি 6 নাম্বার মাসেরটা পেয়ে যাব। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব, আমি ধরে নিলাম যে ও 6 মাসেরই গড় ইনকাম হচ্ছে ওর 6500 করে, যেটা বলে দিয়েছিল। আমি ধরে নিলাম জোর করে যে 6500 করেই সে প্রত্যেক মাসে বিক্রি করেছে। তাহলে এটা ধরে নেওয়ার জন্য আমি কতটা বেশি বা কতটা কম লিখলাম সেটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। দেখি, দেখো তো আমি ধরে নিয়েছি 6500 করে ইনকাম করেছে, বিক্রি করেছে, কিন্তু অরিজিনালি কত করেছে? প্রথম মাসে 6435, আমি ধরেছি কত? 6500। তার মানে কত কম করেছে? আমার ধরার থেকে কত কম করেছে? দেখো তো এ কত কম করেছে? 65 টাকা কম করেছে না? 65 টাকা আমি ধরেছি কত করে? 6500 করে, অরিজিনালি করেছে কত? 6435, তাহলে 65 কম করেছে। দ্বিতীয় মাসে 6927 করেছে, আমি ধরেছি কত? 6500, তাহলে 427 টাকা বেশি করেছে না? বেশি করেছে। 3 নাম্বার মাসে 6855 করেছে, তাহলে 355 টাকা বেশি করেছে। 4 নাম্বার মাসে 7230 করেছে, তার মানে 730 টাকা বেশি করেছে। 5 লাস্ট মাসে 6562 টাকা করেছে 5 নাম্বারে, আর ছিল কত? 6500, তার মানে 62 টাকা বেশি করেছে। তাহলে আলটিমেট কতটা বেশি বা কম করেছে এটাই হিসাব হবে। তো দেখো 65 আর 62, 62 টাকার 65 টাকা কেটে গেল, -3 টাকা পড়ে থাকলো, -3 পড়ে থাকলো, -3 আর 427 যোগ করে দিব, 424 হয়ে গেল, প্লাস 355 হয়ে গেল, আর প্লাস 730। ভালো করে বোঝো, ভালো করে বোঝো যে এই টাকাটা আমার বেশি ও বিক্রি করেছে। আমার যদি 6500 করে গড়ে ধরে নিতাম তাহলে এই টাকাটা ও বেশি বাড়তি হয়ে আসে। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার 6 নম্বর মাসের ইনকাম বেরিয়ে যাবে। এটা বাড়তি হয়ে আছে, তাহলে যেটা বেশি হয়ে আছে এটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমার টোটাল 6 নম্বর মাসের ইনকাম বেরিয়ে যাবে। তাহলে বাদ দিয়ে দিই, 6500 মাইনাস যোগ করলে কত হবে? যোগ করে দাও, 0 5 আর 4 9, 3 5 8, 8 আর 2 10, 0 হাতে থাকলো 1, 7 3 10, 10 আর 4 14, 14 আর 1 15। এই টাকাটা বাড়তি 6500 করে যদি আমি ধরতাম তাহলে এই টাকাটাও বেশি করেছিল, তাহলে এটাকে মাইনাস করে দিই, তাহলে আমার 6 নম্বর মাসের ইনকামটা বেরিয়ে যাবে বা বিক্রিটা বেরিয়ে যাবে। তাহলে 6500 থেকে 1500 বাদ দিলে হয় 5000, 5000 থেকে 9 টাকা বাদ, 4991 টাকা, 4991 টাকা, এটা তার 6 নম্বর মাসের বিক্রি। তাহলে দেখো অপশন নাম্বার সি, অপশন সি হয়ে গেল অ্যান্সার। চলে আসি পরে 7 নম্বর কোশ্চেনে। কি বলেছে? 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে রাম শ্যামের অর্ধেক, শ্যাম যদুর অর্ধেক। দেখো রাম শ্যাম আর যদু,
রাম, শ্যাম আর যদু, তিনজন ব্যক্তি আছে। বলছে 700 টাকা তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করলাম যাতে করে রাম শ্যামের অর্ধেক টাকা পাবে। আবার বলেছে রাম শ্যামের অর্ধেক টাকা পাবে এবং শ্যাম যদুর অর্ধেক টাকা পাবে, শ্যাম আবার যদুর অর্ধেক টাকা পাবে। তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? তাহলে আমি ধরে নিলাম, দেখো তো, এ রাম শ্যামের অর্ধেক পাবে, শ্যাম আবার যদুর অর্ধেক পাবে। আমি ধরে নিলাম যদুর টাকাটা 4x। 4x স্যার কেন ধরলেন? 4 কেন ধরলেন? কারণ দুবার অর্ধেক করতে হবে, তার জন্য আমি 4x ধরে নিলাম, যাতে করে আমার ক্যালকুলেশনটা পূর্ণ সংখ্যায় আসে। তুমি এক্সও ধরতে পারো, আমি 4x ধরলাম। তাহলে এর অর্ধেক টাকা পাবে শ্যাম, তার মানে 2x পাবে। এর অর্ধেক পাবে রাম, তার মানে x পাবে। এটাই তো গল্প। তুমি যদি এখানে x ধরতে তাহলে x/2 হতো, এটা x/4 হতো, তাহলে আবার নিচে চলে আসতো, ওটাকে আবার লসাগু করে উপরে নিয়ে আসতে হতো। এই জন্য 4x ধরে নিলাম। তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, x প্লাস 2x প্লাস 4x টাকা না? তাহলে এটা সমানই 700, এটা সমানই 700। তাহলে কত হচ্ছে? 7x। 7x ইকুয়াল টু হচ্ছে 700 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না x সমান কত? 100। x সমান কত? 100। কার টাকা বের করতে দিয়েছে? যদুর টাকা। যদু কত ছিল? 4x টাকা। তাহলে x সমান যদি 100 হয় তাহলে 4x সমান কত হবে? 4 × 100। তাহলে যদু কত টাকা পাবে? যদু 400 টাকা পাবে। যদু কত টাকা পাবে স্যার? যদু 400 পাবে। অপশন নাম্বার এ, যদু পাবে 400 টাকা। হয়ে গেল। চলে আসি আমরা নেক্সট অঙ্ক 8 নাম্বার। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কি হবে? দেখো বলেছে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে? আমরা এই সমস্ত অঙ্কে আমরা করব কি, ভালো করে শুনে রাখো। যখনই একক যেভাবে চেঞ্জ হবে আমাদের হিসাবটাও সেভাবে চেঞ্জ হবে। মানে দেখো তো, বাহুর একক কি হয়? আমি নর্মালি সেমি বা মিটার হবে। যদি সেমি হয় বাহুর একক, যদি সেমি হয় বাহুর একক, তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফলের একক স্যার সেমি স্কোয়ার হবে। তার মানে ডবল হচ্ছে, মানে এর গুণ হচ্ছে না, দুটা গুণ হচ্ছে না। তো যদি দুটো গুণ হয়, যদি বলতো আয়তন, যদি আয়তন বলতো, তাহলে আয়তন কি হতো? সেমি কিউব হতো। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা বোঝো, যে বাহু থেকে যদি ক্ষেত্রফলে আসতে হয় তাহলে দুবার গুণ করতে হয়েছে, যদি বাহু থেকে আয়তনে আসতে হয় 3 বার গুণ করতে হবে। তাহলে এর একক যেভাবে চেঞ্জ হবে আমার অঙ্কটাও সেইভাবে চেঞ্জ হবে। মানে অঙ্কর পার্সেন্টেজটাও, তুমি বাহুর পার্সেন্টেজ থেকে ক্ষেত্রফলের পার্সেন্টেজ গেছো, তার মানে দুবার পার্সেন্টেজটা বৃদ্ধি পাবে। যদি বাহু থেকে আয়তনে আসতাম 3 বার বৃদ্ধি পেত সাকসেসিভ ভাবে। ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? বাহুর ক্ষেত্রফল বলে দিয়েছে, সরি বাহুর পার্সেন্টেজ বলে দিয়েছে, আমাকে ক্ষেত্রফলের বৃদ্ধির পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে বাহু বৃদ্ধি পেয়েছে কত? 20%। ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে আমি করব কি, দুবার বাড়িয়ে দিই। 20 প্লাস 20 হয়ে গেল, প্লাসে 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 প্লাস 20 × 20/100। এটা নিয়ম, মনে আছে তো নিয়ম? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস xy/100। সাকসেসিভ ডিসকাউন্টের নিয়ম হচ্ছে তাই। সাকসেসিভ যে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকলে এভাবে করব। তাহলে প্রথমে 20% বাড়ালাম, আবার 20% বাড়ালাম, প্লাস 20 × 20/100। তাহলে কত হচ্ছে? এখানে 0 0 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 4 আর 20 20 40, 40 আর 4 এ 44%, 44%। তাহলে কত? 44%। অপশন নাম্বার ডি, 44% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরের অঙ্ক আসি। বলছে স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। আর স্টপেজে যদি দাঁড়িয়ে যায় তাহলে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করে। তাহলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজে দাঁড়ায়? বলছে একটা বাস আছে, একটা বাস নর্মাল এর স্পিড হচ্ছে 1 ঘন্টায় কত? 54 কিলোমিটার। 54 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এর স্পিড নর্মালি। কিন্তু বাসটা যখন থেমে 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 যাচ্ছে, নিঃসন্দেহে ওর স্পিড কমে যাবে। বলছে থেমে থেমে যাওয়ার জন্য ওর স্পিড হয়ে গেছে 1 ঘন্টায় 36 কিলোমিটার। কেন? কারণ ও থেমে থেমে যাচ্ছে বলে ওর স্পিড কমে গেছে। আমি গেলাম 5 মিনিট রেস্ট করলাম, আবার গেলাম, তাহলে আলটিমেট যখন আমি দেখলাম যে 1 কিলোমিটার কতটা এসছে? 36 কিলোমিটার এসছে, তো কম যাবেই, কারণ মিডিলে অনেক জায়গাতে ও রেস্ট করেছে আর এটাও টানা গেছিল।
তাহলে অরিজিনালি ওর স্পিড ছিল কত 54 কিলোমিটার, কিন্তু ও গেছে কত 36 কিলোমিটার। তার মানে এই যে 54 থেকে যদি 36 বাদ দিই 18 কিলোমিটার, এই 18 কিলোমিটার যেতে যে সময়টা লাগে ওটাই ও দাঁড়িয়েছিল। 54 কিলোমিটার স্পিড, ওর গেছে 36 কিলোমিটার। তাহলে 54 থেকে যদি আমি 36 বাদ দিই, 54 থেকে যদি 36 বাদ দিয়ে দিই, তাহলে 18 কিলোমিটার দাঁড়ায়। এই 18 কিলোমিটার যেতে ওর যে সময়টা লাগবে সেই সময়টা ও দাঁড়িয়েছিল। বোঝা গেল? 18 কিলোমিটার যেতে যে সময়টা লাগবে সেটাই দাঁড়িয়েছিল। বলে ঠিক আছে, তাহলে আমাকে এখন কাজ হচ্ছে যে 18 কিলোমিটার যেতে কত সময় লাগে সেটা বের করা। বাসটা দেখো তো 54 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার মানে 60 মিনিটে। 60 মিনিটে 1 কিলোমিটার যাবে কত 60/54, 60/54 এত মিনিটে। তাহলে 18 কিলোমিটার যাবে কত মিনিটে 60/54 ইন্টু 18 এত মিনিটে। দেখো 18 দিয়ে কেটে দিলাম, 3 18 54, 3 দিয়ে 60কে কাটলাম 20, তাহলে কত মিনিট 20 মিনিট। তার মানে এই 20 মিনিটটাই বাস স্টপেজগুলোতে দাঁড়িয়েছিল টোটালে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে কত হবে? অপশন নাম্বার এ 20 মিনিট হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরবর্তী অঙ্ক 10 নাম্বার। যদি 517*324 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত? বলেছে এই সংখ্যাটি, দেখো 51 স্টার, এখানে যে কোনো একটা অঙ্ক আছে 3 2 4, বলছে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়। বলে দিয়েছে কোশ্চেনে এটা সংখ্যাটাকে স্টারের জায়গাতে এমন কিছু একটা বসবে যাতে করে যে সংখ্যাটা দাঁড়াবে তাকে 3 দিয়ে ভাগ যায়, তাহলে স্টারের মানটা কত এটা বের করতে দিয়েছে। আচ্ছা, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমরা কি শিখেছিলাম? যে অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে অঙ্কগুলো কি কি আছে? 5 1 7 স্টার 3 2 4, এটাই তো অঙ্কটা আছে। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ তখনই যাবে যদি এর অঙ্কগুলোর যোগফলকেও 3 দিয়ে ভাগ যায়, এটা নিয়ম। তাহলে অঙ্কগুলোর যোগফল বের করি। যোগফল কত হবে দেখো তো, 5 1 6, 7 6 13, স্টারটা পরে হিসাব করছি, 13 13 আর 3 16, 16 আর 2 18, 18 আর 4 22, তাহলে 22 প্লাস স্টার হয়ে গেল যোগফল। দেখো আরেকবার করে নি, 5 1 6, 6 7 6 13, 13 3 16, 16 2 18, 18 4 22, 22 প্লাস স্টার হয়ে গেল আমার যোগফলটার মান। এবার বলেছে যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই যোগফলটাকেও 3 দিয়ে ভাগ যাবে। এবার গল্প স্টারে কত বসালে এই যোগফলটা দাঁড়াবে যেটা 3 দিয়ে ভাগ যায়, দেখি তো একটা একটা করে চেক করি। দেখো যদি 0 বসাতাম তাহলে 22 যোগ 0 22 হতো, 3 দিয়ে ভাগ যায় 22কে? যায় না, তাহলে 0 হবে না। 1 বসালে 22 যোগ 1 23 হতো, 23কে 3 দিয়ে ভাগ যায়? যায় না, তারপরে 1ও হবে না। যদি 2 বসাতাম তাহলে 22 2 24, 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তার মানে স্টারের ভ্যালু 2 হতে পারে। আর কি হতে পারে? একটা যখন পেয়ে গেছি ওর সাথে 3 যোগ করতে করতে থাকো, পেয়ে যাবে বাকিগুলো। তাহলে একটা যদি 2 হয় তাহলে দেখো 5 বসালেও হয়ে যাবে, এর সাথে 3 যোগ করো, 2 আর 3 5, দেখো 5 বসালেও মিলবে। 22 আর 5 27, 27কে 3 দিয়ে যায়? হ্যাঁ যায়। আর কত হবে? আবার 5-এর সাথে 3 যোগ করো 8, দেখো 8 বসাও, 22 আর 8 30, 30কে 3 দিয়ে যায়? হ্যাঁ যায়। আর তো হবে না, কারণ এরপরে 8-এর সাথে 3 যোগ করলে 11, 11 তো আর 1 অঙ্কের না, 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তার মানে স্টারের জায়গাতে হয় 2 হতে পারে, না হলে 5 হতে পারে, না হলে 8 হতে পারে। এবার কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন বলেছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট কি হবে? 2 হবে। যদি বলতো বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হতো? 8 হতো। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রতম কি হবে? 2 হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি 2। অপশন নাম্বার ডি হয়ে গেল 2। চলে আসি নেক্সট অঙ্ক 11তে। দেখো এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে, কি একদম কিছু নাই, কোনাকুনি গুণ করে দিই। 4x গুণ করবো, কত হবে? 4 4 16, এক্স এর সাথে এক্স গুণ করলাম, এক্স স্কোয়ার, 16x² সমান। এইদিকে গুণ করে দিই, √128 ইন্টু 162, √128 ইন্টু 162, একবারে লিখে দিলাম একটা রুট করে, তাহলে
এক্স স্কোয়ার, তুমি গুণ করতে পারো এটা, আমি বললাম গুণ করবো না, আমি এক কাজ করি 128 ইন্টু 162 ছিল। আমি দেখো তো 16 আছে, 16টাকে আমি এইদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে এদিকে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 16টা ভাগ হয়ে গেল এইদিকে। আমি 16টাকে যদি রুটের ভিতরে ঢুকাই তাহলে স্কোয়ার হয়ে ঢুকবে না। আমি যদি 16টাকে রুটের ভিতরে, তুমি এক কাজ করতে পারো যে তুমি এটার আগে বর্গমূল বের করে নিয়ে 16 দিয়ে কাটাকাটি করতে পারো, অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু অন্যরকম ভাবে বলছি, আমি বললাম 16টাকে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে প্রথম কথা 16 এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। এবার ভাগ তো হবে বুঝে গেলাম, কিন্তু যখন 16টা তো বাইরে আছে, কিন্তু যদি রুটের ভিতরে ঢুকাই তাহলে স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে 16 স্কোয়ার কত হয় 256, 256, তাই তো 16 স্কোয়ার 256 হয়ে গেল। তাহলে আমার কি হবে, সুবিধাটা কি, আমি কাটাকাটি সহজে করতে পারবো। তাই দেখো 128 256 কেটে গেল দুবারে, 128 দুগুণা 256, 2 দিয়ে কেটে দিলাম, দেখো 2 দিয়ে কাটলে 8 81, তাহলে √81, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হলো, √81 মানে 9, এক্স স্কোয়ার সমান 9, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 3, এক্স সমান হয়ে গেল 3, অপশন নাম্বার। কেউ যদি চাইতে স্যার আমি এই দুটোকে ভেঙে আগে বর্গমূল করে নেব তারপরে ওখান থেকে আমি এক্স স্কোয়ার ভ্যালু বের করবো, তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 3, অপশন নাম্বার বি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 11। চলে আসি নেক্সট অঙ্ক 12তে। বলছি একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। তার মানে একটা জিনিস তো বুঝে গেলাম এটা লাইন করে, যে 120 জন পুরুষ সমান 200 জন বাচ্চা। 120 জন পুরুষ যে খাবারটা খায় 200 জন বাচ্চা মিলে সে খাবারটা খায়। ঠিক আছে, নেক্সট লাইন বলছে যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তাহলে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে। দেখো একটা শিবিরে 200 জনের খাবার আছে, 200টা বাচ্চার খাবার আছে, তার মধ্যে 150টা বাচ্চা খেয়ে নিয়েছে, তাহলে কটা বাচ্চার খাবার পড়ে আছে, 200 মাইনাস 150টা বাচ্চার খাবার পড়ে আছে না, তার মানে 50টা বয়স 50টা বাচ্চার খাবার পড়ে আছে, তাই তো 200টা বাচ্চার খাবার ছিল, 150টা বাচ্চা খেয়ে নিয়েছে, তার মানে 50টা বাচ্চার খাবার পড়ে আছে। এবার আমাদের কাছে গল্প কি, আমরা জানি 120টা পুরুষ মিলে যা খায় 200টা বাচ্চা মিলে তা খায়, তাহলে 200টা বাচ্চার খাবার সমান হচ্ছে 120টা পুরুষের খাবার। 200টা বাচ্চা যা খাবে 120টা পুরুষ খাবে। আমার কটা বাচ্চার পড়ে আছে 50টা, তাহলে 50টা বাচ্চার খাবার সমান কটা পুরুষের খাবার হবে। যদি 200টা বাচ্চা যে খাবার খায় ওটা যদি 120টা পুরুষ খায়, তাহলে 50টা বাচ্চার যে খাবার সেটা কতজন খাবে বের করে নিই। তাহলে 200টা বাচ্চা তাহলে একটা বাচ্চা সমান কত হবে সেটা দেখি, 120/200, তাহলে আমাকে বের করতে হবে 50টা বাচ্চার খাবার সমান কয়টা পুরুষ, 120/200 ইন্টু 50, 50 দিয়ে কাটলাম 4 হলো, 4 দিয়ে কেটে দিলাম 3 4 12 30, তাহলে 50টা বাচ্চার খাবার কয়টা পুরুষ মিলে খাবে, 30টা পুরুষ মিলে খেতে পারবে, 30টা। অপশন নাম্বার ডি হয়ে গেল 30, অপশন ডি হয়ে গেল 30। ঠিক আছে, নেক্সট আসি 13 নম্বর অঙ্কে। দেখো দিয়েছে 625/11 ইন্টু 14/√25 ইন্টু 44/√196। কি করবো, পাতি গুণ দিয়েছে, দেখো 625 মানে কার রুট, 25-এর রুট না, 625-এর রুট করলে কত হবে 25 হবে, /11 ইন্টু 14 আছে 14 লিখে দিলাম, √25 মানে কত 5 করে দিলাম, ইন্টু 44 আছে 44 লিখে দিলাম, 196 রুট মানে কত 14 হয়ে গেল 14। কেটে দিই, দেখো 5 দিয়ে 25কে কাটলাম 5 হলো, 11 দিয়ে 44কে কাটলাম 4 হলো, 14 দিয়ে 14কে কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো 4 5 20, 4 5 20, অপশন নাম্বার এ হয়ে গেল 20, অপশন এ হয়ে গেল 20। ঠিক আছে, নেক্সট আসি পরের অঙ্কে। প্রত্যেকটা স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু লেখা হয়নি, প্রিভিয়াস ইয়ারটা দেওয়া হয়নি, কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের
স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। ভালো কথা। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে দেয় তবে তার স্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে, তাহলে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? বা বলেছে দুজন ব্যক্তি আছে, একটা সমীর একটা স্যাম, দুজন ব্যক্তি আছে। বলছে 180 কিলোমিটার যেতে সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে। সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, তার মানে স্যামের যদি x ঘন্টা লাগে তাহলে সমীরের x প্লাস 2 ঘন্টা লাগবে না? এটাই তো লাগবে। স্যামের যদি x ঘন্টা লাগে তাহলে x প্লাস 2 ঘন্টা লাগবে। এটা দিয়েছে কোশ্চেন। তারপরে বলেছে সমীর যদি তার স্পিড ডবল করে দেয়। আচ্ছা দেখো তো, সমীর যদি স্পিড ডবল করে দেয় তাহলে স্পিড যদি ডবল করে দেয় তাহলে বলছে স্যামের থেকে 1 ঘন্টা কম লাগে। নর্মাল স্পিডে গেলে এর 2 ঘন্টা বেশি লাগছিল, কিন্তু যদি স্পিড এ যদি ডবল করে দেয় তাহলে স্যামের থেকে 1 ঘন্টা কম লাগবে। এবার ভালো করে একটা জিনিস বোঝো, স্যার স্পিড ডবল করে দেওয়া মানে কি? আমি একটা জায়গা যাচ্ছিলাম একটা নির্দিষ্ট স্পিডে, আমার 5 ঘন্টা লাগছিল। আমি যদি ওর ডবল স্পিডে যাই তাহলে সময়টা অর্ধেক লাগবে। স্পিড ডবল করব মানে সময় অর্ধেক লাগবে। তো যখন আমি স্পিড ডবল করে দিলাম আমার স্যামের সময় কত লাগবে? x প্লাস 2/2 লাগবে না? আগে লাগছিল এটা, আমি স্পিড ডবল করে দিলাম তাহলে সময়টা অর্ধেক লাগবে। আর এখন স্যামের সময় কত লাগছিল? x ঘন্টা, ওর এখনো লাগছে x ঘন্টা, কারণ এর সম্পর্কে তো কিছু বলা নেই। আমার শুধু বলেছে সমীরের স্পিডটাকে ডবল করলাম তাহলে ওর সময়টা অর্ধেক লাগবে। আর স্যামের কত লাগছিল? x ঘন্টা। বলছে এখন এই দুটোর পার্থক্য হয়ে গেছে 1 আওয়ার। তাহলে এখন এর থেকে কম লাগছে, তার মানে স্যামের বেশি লাগছে, তাহলে স্যামটাকে আগে লিখলাম। স্যামের টাইম মাইনাস সমীরের টাইম, এটা সমান হয়ে গেল 1 ঘন্টা। বোঝা গেল? দেখো আমি কি বললাম ভালো করে বোঝো। আমি কোশ্চেনে দেওয়া ছিল স্যামের যে টাইম লাগে সমীরের তার থেকে 2 ঘন্টা বেশি লাগে। এবার বলেছে সমীরের যদি স্পিড ডবল করে দিই, আর স্পিড ডবল করলে এর তো সময়টা অর্ধেক লাগবে, তাহলে এখন সমীরের সময় লাগছে এটা। বলছে এখন ওর স্যামের থেকে 1 ঘন্টা কম লাগছে, তার মানে স্যামের সময় মাইনাস সমীরের সময় করলে 1 ঘন্টা হবে। এখান থেকে আমি বের করতে পারবো না x এর ভ্যালু, 2 হয়ে গেল লসাগু। তাহলে 2x মাইনাস x মাইনাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে প্লাসে মাইনাস সমান 1। তাহলে কত হচ্ছে? 2x থেকে x বাদ দিলাম, x মাইনাস 2 সমান 2 2। এখান থেকে x সমান 2টা এদিকে গেল প্লাস হয়ে গেল 4, তাহলে x সমান দাঁড়ালো 4। x সমান দাঁড়ালো 4। আমাকে কি বের করতে দিয়েছে? সমীরের গতিবেগ কত ছিল। তাহলে দেখো তো x সমান যদি 4 হয় তাহলে সমীরের কতক্ষণ সময় লাগছিল যেতে? x প্লাস 2। তাহলে x প্লাস 2 মানে কত? তাহলে সমীর দেখো তো, সমীরের আমাকে সমীরের বের করতে দিয়েছে। সমীরের 180 কিলোমিটার যেতে সময় লাগছিল x প্লাস 2, x এর ভ্যালু পেয়ে গেলাম 4। তাহলে সমীর 6 ঘন্টায়, লিখে দিই একবারে 4 প্লাস 2, সমীর 6 ঘন্টায় 180 কিলোমিটার যাচ্ছিল, তাই তো। x এর ভ্যালু 4 বেরালো, তার মানে সমীরের কত সময় লাগছিল? 4 প্লাস 2 6 ঘন্টা। এই 6 ঘন্টায় সমীর 180 কিলোমিটার যাচ্ছিল, তাহলে 6 ঘন্টায় যদি 180 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? 180 ভাগ 6 30, তাহলে 30 কিমি। তাহলে ওর স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে সমীরের স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি। যদি বলতো স্যামের স্পিড কত, তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি 4, তাহলে 4 ঘন্টায় যায় 180 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে? 180 ভাগ 4, 45 কিলোমিটার হয়ে যেত স্যামের স্পিড। চলে আসি আজকের শেষ অঙ্ক 15। কি বলেছে স্যার? 5টি পাম্প দিনে 8 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটা জলধারা পূর্ণ হয়। তাহলে 4টি পাম্প দিনে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে ওই জলধারাটি জলশূন্য হবে? আমরা পড়েছি না এই টাইপের অঙ্ক? দেখো 5টা পাম্প 8 ঘন্টা করে কাজ করছে, 30 দিনে একটা জলধারা জলশূন্য হচ্ছে। তাহলে 4টি পাম্প 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে জলধারাটা শূন্য হবে? আমরা পড়েছিলাম মনে করো যে m1 ইন্টু t1 ইন্টু d1 বাই w1 সমান m2 ইন্টু t2 ইন্টু d2 বাই w2।
এগুলো আমরা পড়েছিলাম না? পড়েছি। M1 মানে কি? ম্যান ফোর্স, কতটা মানুষ আছে বা কতটা কাজ করছে, কতটা লোক আছে, কতটা সময়, কত ঘন্টা লাগছে। D1 মানে কত দিন লাগছে। একই রকমভাবে কতটা মানুষ লাগবে। T2 মানে কতটা সময় কত ঘন্টা সময় লাগবে। D2 মানে হচ্ছে নেক্সট কত দিন লাগবে। W1 মানে কি? কতটা কাজ করছে। W2 মানে কতটা কাজ করবে। এই তো আমরা শিখেছিলাম। দেখো তো এই ক্ষেত্রে M1 মানে কি? কটা পাম্প? 5টি পাম্প। এখানে তো মানুষের কথা বলেনি, পাম্পের কথা বলেছে। কটা পাম্প? 5টা পাম্প। কত ঘন্টা করে কাজ করছিল? 8 ঘন্টা করে। কত দিনে করছিল? 30 দিনে। তাহলে D1 30। কত অংশ আমি ধরে নিলাম? 1 অংশ। তাহলে W1। যদি স্যার এই কাজের কথা না বলা থাকে তাহলে 1 ধরে নেবে। তাহলে 1 সময়। এখন কয়টা পাম্প আছে? 4টা পাম্প। কয় ঘন্টা করে দিনে কাজ করবে? 6 ঘন্টা করে। কত দিন লাগবে এটাই বের করতে দিয়েছে। কাজটা কি? কাজটা সেম আছে, তার মানে এখানে 1। আমাকে বলেছে D2 এর ভ্যালু বের করতে। এটা কোনো ব্যাপার হলো D2 এর ভ্যালু বের করা? দেখো 4 দিয়ে 8কে কাটলাম 2 হলো, 6 দিয়ে 30কে কাটলাম 5 হলো। তাহলে D2 এর ভ্যালু কত দাঁড়ালো? 5 দিয়ে 10, 5 10 50। তাহলে কত দিন লাগবে? 50 দিন আমার সময় লাগবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি, 50 দিন। ঠিক আছে, এই গেল আমাদের প্র্যাকটিস সেট 11। ঠিক আছে, দেখতে থাকো। যারা দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী সেট নাম্বার 12-এ। ভালো থাকো, সুস্থ থাকো।